নিজের বুকে কারোর হাতে স্পর্শ পাওয়ায় ঘুম থেকে উঠে যায় ঈশা। রাত আনুমানিক 1টা বাজে। নিজের ঘরে একা শুয়েছিল ঈশা, তখনই ঘটে এই ঘটনা। পুরো রুম অন্ধকার থাকায় লোকটির মুখ ও শরীর কিছুই ভালোভাবে দেখতে পারছিল না ঈশা। আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যেন খুবই শান্তভাবে তার শরীর স্পর্শ করছে। প্রথমে ঈশা কিছুটা ইতস্তত বোধ করলেও ধীরে ধীরে এই স্পর্শে কেমন যেন একটা হতে লাগলো। যেই ঈশার সাথে খারাপ কিছু করতে যাবে তখনই ঈশা যেন কিছুটা জ্ঞানে আসতে লাগলো। এতক্ষণ সেই নিজের জ্ঞানে না থাকার কারণে তার মনে একবারের জন্য প্রশ্ন ওঠেনি এত রাতে একজন পুরুষ কিভাবে তার রুমে আসবে। কয়েকদিন পর ঈশার বিয়ে তার বয়ফ্রেন্ড বিপ্লবের সাথে। বিপ্লব হয়তো মজা করার জন্য তাকে না বলে তাদের বাসায় আসতে পারে, কিন্তু দরজা জানালা তো ভিতর থেকে লাগানো, তাহলে এই রুমে বিপ্লব বা অন্য কেউ কেন আসবে? লোকটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। ঈশা ভাবল, কে এই লোক, আমার রুমে কি করছে? ঈশা এই ভেবে তার পিছনে থাকা বেড সুইচটা অন করে এবং যেই সামনে তাকায় দেখে তার রুম এখন সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই তার রুমে। কিন্তু একটু আগেই যেসব হলো ঈশার সাথে, সেসব কি ছিল তাহলে? ভাবতেই যেন ঈশা খুব ভয় পেয়ে যায়। তার শরীর ঘামতে থাকে। এটা এমনিতেই শীতের মরশুম। ঈশার কপাল বেয়ে পানি পড়তে থাকে। সে ভাবল, এটা কোনো অশরীরই নয় তো। পাশের রুমেই তার বাবা মা ঘুমিয়ে আছে। চিৎকার দিলে হয়তো এখনই উঠে আসবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা যদি আমার বিভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে। কেননা ঈশা একজন ডাক্তার, তার কাছে অশরীরী বলতে কিছুই হয় না। আর মাত্র কয়েকদিন পর সে নিজেই নিজের হবু স্বামী বিপ্লবের সাথে একটা ছোট্ট ক্লিনিক খুলতে যাচ্ছে। বিপ্লব নিজেও একজন ডাক্তার। তাদের রিলেশনটা 2 বছর আগে শুরু হয়েছে, যখন তারা মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ে তখন। ঈশা পড়াশোনায় খুব তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিল, কিন্তু ক্লাসের বাইরে সে কারোর সাথে একটা কথাও বলতো না। সবসময় যেন মন মরা হয়ে থাকতো। কিন্তু বিপ্লব মনে মনে ঈশাকে খুব ভালোবাসতো। যদিও অনেকবার ঈশা বিপ্লবকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু বিপ্লবও ছিল নাছোড়বান্দা। ঈশার পিছে ফেভিকলের মতন লেগেছিল। ফলশ্রুতিতে সব গল্পের শেষের মতন একসময় ঈশাও বিপ্লবের কাছে ধরা দেয়। এদিকে ঈশার রুমে কাউকে না পেয়ে কিছুটা হতবম্ব হয়ে যায়, তাই এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল। তার ভাবনার বিচ্ছেদ ঘটে একটা অদ্ভুত রকমের বিড়ালের আওয়াজের মাধ্যমে। ঘাড় ঘুরিয়ে একটু নিচে তাকাতেই দেখলো কালো কুচকুচে রঙের একটা বিড়াল ঈশার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার সারা শরীর প্রচণ্ড কালো হলেও চোখগুলো যেন অনেক লাল জলজলা। মনে হচ্ছে তার চোখে আগুন জ্বলছে। একা একটা রুমে এই রকম পরিবেশ যেন যে কাউকে ভয় পাইয়ে দেবে। ঈশাও যেন এর ঊর্ধ্বে নয়, তাই তো বাধ্য হয়েই একটা চিৎকার দিল মা বলে। চিৎকার দিয়েই দরজার দিকে দৌড় দিল। দরজা খুলতেই সামনে ওর বাবা মাকে পাওয়ায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ঈশা। ঈশার মা কি হয়েছে জানতে চাইলে ঈশা সব কিছু বলে। ঈশার মা বাবা দুজনেই ঈশার রুম দেখার জন্য আসে, কিন্তু তারা সেই লোকটি কিংবা সেই বিড়ালটির কোনো টিকি খুঁজে পায় না। জানালাও লাগানো, তাই তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তাদের মেয়ে কোনো দুঃস্বপ্ন দেখেছে। ঈশার মা বাবা ঈশাকে বুঝিয়ে চলে গেল। রুমে শুধু বসে রইল ঈশা। চারিদিকে আবার নিজের 2 চোখ বুলিয়ে নিল, মন দিয়ে সবকিছু দেখতে লাগলো। ঈশা নিজেও বুঝে নিল যে এটা শুধু তার দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। তাই সে নির্বিঘ্নে আবার শুয়ে পড়ল। পরদিন সকালে ঈশার ঘুম ভাঙল বিপ্লবের ফোনে। এটা যেন এখন তার রুটিন হয়ে গেছে। রোজ সকালে ঈশার ঘুম ভাঙানোর দায়িত্বটা যেন বিপ্লব নিজেই নিয়েছে। ঈশা পাশে থাকা ফোনটা তুলতেই বিপ্লব বলতে লাগলো, কি করো? এই তো বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখি। এই তোমাদের বাসায় ছাদ ফুটো হয়ে গেছে নাকি? না হলে বিছানায় বসে চাঁদ দেখো কিভাবে? আরে বোকা, আমি তো মজা করছি। তাছাড়া এই দিনের বেলায় চাঁদ কোথায় পাবো আমি? ও তাই তো, থাক আর হাসতে হবে না।
কি বলবে বলো, আমায় ফ্রেশ হতে হবে। চলো না আজ আমরা দেখা করি, কতদিন হয়ে গেল দেখা করিনি, শুধু ফোনে কথা বলে সময় পার করে দিই। পরশুদিন তো দেখা করলাম, আর আগামীকালই তো আমাদের বিয়ে। ও বুঝেছি, আবার দুষ্টুমি করার শখ জেগেছে বুঝি। দেখেছো আমাদের মনের কত মিল। আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝে ফেলেছো। ঠিক আছে, আসবো এখন, বাই। বলেই এসা ফোনটা কেটে দিল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল যেখানে বিপ্লব আর রাজা রোজ দেখা করে আসছে। ঈশাদের কোনো গাড়ি নেই, তাই ঈশা রিক্সা ব্যবহার করছে। পার্কের সামনে নামতেই দেখে বিপ্লব দাঁড়িয়ে আছে। দুইজনে মিলে ভিতরে গিয়ে বসে গল্পগুজব করছে। হঠাৎ করে ঈশা নিজের ভিতর কিছুটা অস্বস্তি অনুভব করতে থাকে। নিজের ভালোবাসার মানুষ, নিজের হবু স্বামীর সাথে সদ্য হাসি খুশি করা মেয়েটা যেন নিমেষেই কিছুটা অস্থিরতা অনুভব করছে। এই অস্থিরতা কিসের যেন মনেই করতে পারছে না ঈশা। বিপ্লব ঈশার এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করলো। সে কিছু না বলে শুধু ঈশার এমন দশা দেখে যাচ্ছে। হঠাৎ একজন পথ ভিক্ষুক এসে বিপ্লবের সামনে বলল, স্যার গো, কয়টা তাহা দেন, আজ দুদিন ধইরা কিছু খাই না। বিপ্লব নিজের মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দেয়, কিন্তু এদিকে ঈশা সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে এক নজরে দেখেই যাচ্ছে, যেন তার চোখের পাতা পড়ছেই না। মনে হচ্ছে ঈশা যেন এই লোকটিকে কতদিন ধরে চেনে। ঈশা দেখলো সামনে দাঁড়িয়ে থাকা লোকটির চেহারা হঠাৎ করেই খুব বীভৎস হয়ে গেল। মনে হচ্ছে মুখের মাংসগুলো যেন কোনো জীবজন্তু খুবলে খুবলে খেয়েছে। শরীরের চামড়া কুঁচকে গেছে খুব, চোখের কোঠোয় যেন বেরিয়ে গেছে। ঈশা আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং বিপ্লব সামনের মাটিতে লুটিয়ে পড়ে। বিপ্লব ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে, তাই বিপ্লব ভিক্ষুকটিকে চলে যেতে বলল। বিপ্লব তাড়াতাড়ি করে ঈশাকে কোলে তুলে নিজের গাড়িতে শোয়ালো। ঈশাদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে ঈশার বাবা মা যেন খুবই চমকে গেল। কিন্তু বিপ্লব তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে ঈশা শুধুমাত্র ফ্রাস্ট্রেশনের কারণে জ্ঞান হারিয়েছে। এই বলে বিপ্লব নিজের বাসাতে চলে গেল, কেননা আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনো বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ ঈশা ও বিপ্লবের বিয়ে। বাহিরের সবাই বিপ্লবের সাথে কথা বলছে, আর এদিকে ঘরের ভিতর ঈশা বসে আছে। রুমে কেউ নেই। যেখানে ঈশার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সেখানে ঈশা কিছুটা মনমরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। ঈশাকে বিপ্লবের বাড়িতে আনা হলো। বিপ্লবের ছোট ভাই বোনেরা সবাই মিলে ঈশাকে বাসর ঘরে বসালো। এদিকে বিপ্লব ওর বন্ধুদের সাথে কথা বলছে। বন্ধুদের ধাক্কা আর ধমক খাওয়ার অনেকক্ষণ পর বিপ্লব গিয়ে বাসর ঘরে ঢুকলো। বিপ্লব বাসর ঘরে ঢুকেছে দেখে ঈশা কিছুটা নড়ে চড়ে বসলো। বিপ্লব খাটে বসে যেই ঈশার ঘোমটা সরালো, অমনি চারপাশটা কেমন জানি কেঁপে উঠল। মনে হলো তাদের রুমে যেন ভূমিকম্প হচ্ছে। ঈশা আর বিপ্লব যেন খানিকটা চমকে উঠল। ঈশা ভয় পেয়ে বিপ্লবকে জড়িয়ে ধরল। বিপ্লব ভাবল হয়তো বাহিরে চিৎকার চেঁচামেচির জন্য এমনটা হয়েছে, তাই নিজেও ঈশাকে জড়িয়ে ধরল। কিন্তু এবার যা হলো তা কারোর প্রত্যাশা করার মতন ছিল না। বিপ্লবের ঘরের সব জিনিসপত্র আপনা আপনি নড়তে লাগলো। বাসর ঘরে ঈশাকে বিপ্লব জড়িয়ে ধরতেই চারপাশটা কেমন জানি বাতাস বইতে লাগলো। ভূমিকম্পের মতন রুমটা দুলতে লাগলো। এসব দেখে ঈশা সহ্য করতে না পারায় ঈশা বিপ্লবকে জড়িয়ে ধরা অবস্থায় অজ্ঞান হয়ে গেল। বিপ্লব কিছুটা আন্দাজ করতে পেরেছে যে এসব কোনো স্বাভাবিক বিষয় নয়, এর পিছনে অবশ্যই কোনো অশরীরীর হাত রয়েছে। তাই সে ঈশাকে বিছানায় শুইয়ে রেখে রুমের এই অবস্থার কারণ খুঁজে বেরোনোর জন্য দাঁড়িয়ে পড়ে। আর অমনি এই কোলাহলপূর্ণ রুমটা যেন ঠান্ডা শান্ত হয়ে যায়। বিপ্লব কিছুটা ঘাবড়ে যায়, কি হচ্ছে এসব? তাই সে ভাবল ঈশাকে একটু ডাকুক, যে রুমটা শান্ত হয়ে গিয়েছে। বিপ্লব ঈশার গায়ে হাত দিয়ে যেই ডাকতে যাবে, অমনি সেই আগের মতন পরিবেশ সৃষ্টি হয়ে গেল রুমে। বিপ্লব এবার ভয়ে কিছুটা পিছিয়ে গেল এবং সে বুঝতে পারে যে ঈশাকে স্পর্শ করলেই ওই অশরীরী ক্ষেপে গিয়ে রেগে যায়।
ঈশার কাছে যেতেই যেন বিপ্লব ভয় পাচ্ছে। এদিকে ঈশাও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তাই বিপ্লব কোনো উপায়ন্তর না পেয়ে বাহিরে চলে যায়। বিয়ের দিন হওয়ায় সবাই তখনও বাহিরে মজা করছে। বিপ্লবের একটা ফ্রেন্ড আছে শাকিল, খুব মেধাবী। যে কোনো রহস্য যেন তার কাছে অমৃত স্বাদের মতন। রহস্যের মূল যতক্ষণ না পর্যন্ত খুঁজে বের করবে, সে যেন কোনো কাজে মন বসাতে পারে না। বিপ্লব ভাবল, যদি কেউ তাকে সাহায্য করতে পারে তাহলে সেটা হলো স্বয়ং সৃষ্টিকর্তা এবং শাকিল। শাকিলও বিপ্লবের বিয়েতে এসেছে, তাই তাকে খুঁজে পেতে বিপ্লবের বেশি দেরি হলো না। যেখানে সবাই নাচানাচি করছে সেখানে শাকিল কিছুটা দূরে একটা বেঞ্চের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। বিপ্লব গিয়ে শাকিলকে বলল, শাকিল, কি ভাবছিস? সবাই তো খুব আনন্দ করছে, তুই এখানে কেন? জানি তোরা আমার এই রহস্যের প্রতি এত প্রেম দেখে আমাকে নিয়ে উপহাস করিস, তবুও আমি এই রহস্যের কথা বলতে একদম পিছু পা হব না। জানি এবারেও হাসবি, তবুও বলছি দোস্ত, আমি কেন জানি এখানে কোনো অশরীরীর অস্তিত্ব টের পাচ্ছি। বিপ্লব মনে মনে ভাবছে, তার মানে শাকিল সত্যি একজন রহস্যময় মানুষ, না হলে ও কোনোদিনও এই অশরীর কথা জানতে পারতো না। ওর প্রতি বিপ্লবের যেন অগাধ বিশ্বাস জন্মালো। তাই বিপ্লব শাকিলকে সব কিছু খুলে বলল। শাকিল বিপ্লবকে বলল, তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ওই অশরীরী কেন তোদের কাছে এসেছে আর কি চায় তোদের কাছে। যদি এসব বিষয়ে জানতে পারি তাহলে ওকে হারাতে আমাদের খুব সহজ হবে। কিন্তু ওর ব্যাপারে জানবো কি করে? শোন, তুই বললি না তুই ঈশা ভাবিকে রোমান্সের জন্য স্পর্শ করলেই ও ক্ষেপে ওঠে? তাই তো দেখলাম। শোন, এখন তুই ঈশা ভাবির সাথে রোমাঞ্চ শুরু করবি আর আমি পাশের রুমে থাকবো। যেই ভিতরে ওই অশরীরী চলে আসবে তুই কিছু একটা দিয়ে শব্দ করবি আর আমি চলে যাব ভিতরে, আর ওকে কিছুক্ষণের জন্য আটকে ওর ফিরে আসার কারণ জানবো। ভাই, তাড়াতাড়ি আসিস, না হলে কিন্তু ভাই আমি বউয়ের আদর পাওয়ার আগেই ওপরে চলে যাব। তুই আমার ওপর বিশ্বাস রাখ, তোর কিছুই হবে না। এখন তাড়াতাড়ি চল, ভোর হওয়ার আর কিছুক্ষণ বাকি। রাত প্রায় 4টা বাজে। সবাই এখন হইচই করা বাদ দিয়ে রুমে হয়তো শুয়ে পড়েছে। এখন সব কিছুই ঠান্ডা, এখন কাজটা করা খুব সহজ হবে। বিপ্লব আর শাকিল চলে গেল রুমের ভিতর। শাকিল পাশের রুমে লুকিয়ে পড়ে। এদিকে বিপ্লব গিয়ে দেখে ঈশা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই ওকে কিছুক্ষণ ডাকাডাকির পরেও না ওঠার কারণে পাশে ড্রেসিং টেবিলের ওপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে ঈশার মুখের ওপর কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিতেই ঈশা উঠে পড়ে। বিপ্লব কিছু না ভেবেই ঈশাকে জড়িয়ে ধরল। দুজনেই যেন বারবার শিহরিত হচ্ছিল। ঠিক তখনই আগের মতন রুমের বায়ুচাপ বাড়তে লাগলো। গরম বাতাস চারপাশ বইতে লাগলো। সব জিনিসপত্রগুলো দুলতে লাগলো। ঈশা আবারও ভয় পেয়ে গেল, কিন্তু বিপ্লব কিছুটা শক্ত মনোবল নিয়ে ঈশাকে জড়িয়ে ধরে আছে, কারণ তার সত্যটা জানতেই হবে। হঠাৎ ঈশা এবং বিপ্লব রুমে কারোর রাগে ফোঁস করার আওয়াজ শুনতে পেল। বিপ্লব তবুও ঈশাকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ চারপাশটা কেমন জানি শান্ত হয়ে গেল। জিনিসপত্রগুলো কাঁপাকাঁপি করা বন্ধ হয়ে গেল। গরম বাতাসের পরিত্রাণ হতে লাগলো। বিপ্লব কিছু বোঝার আগেই ঈশা আবার বিপ্লবকে জড়িয়ে ধরল। বিপ্লব ভাবল হয়তো ঈশাও তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, কিন্তু আস্তে আস্তে যখন নিজের বুকে চাপ বাড়তে লাগলো তখন বিপ্লব বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানুষের শক্তির দ্বারা হবে না। মনে হচ্ছে ঈশা বিপ্লবের বুকে সকল হাড় ভেঙে ফেলবে। বিপ্লবের বুঝতে আর বাকি রইল না যে সেই অশরীরী এখন ঈশার গায়ে। বিপ্লব চাইতেও যেন নিজেকে ছাড়াতে পারছে না। এদিকে বিপ্লবের দম যাওয়ার উপক্রম হয়েছে। অনেক চেষ্টার পর বিপ্লব নিজেকে ছাড়াতে সক্ষম হয়েছে, কিন্তু যেই ছাড়া পেয়ে পাশের রুমে দৌড় দিবে তার আগে বিপ্লবকে এমন জোরে এক ধাক্কা দেয় যে বিপ্লব সোজা উড়ে দেওয়ালের সাথে আঘাত পায়। বিপ্লবের মাথা পেটে রক্ত পড়তে থাকে। প্রচণ্ড রক্ত বের হওয়ায় বিপ্লব বুঝতে পারে সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু পাশের রুমে থাকা শাকিলের কথা যেন এতক্ষণ মনেই ছিল না। তাই অনেক কষ্টে দাঁড়িয়ে
পাশে থাকা গ্লাসটা সজোরে আঘাত দিয়ে ভেঙে ফেলে, মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই শব্দে পাশের রুমে থাকা শাকিল দৌড়ে এই রুমে চলে আসে। শাকিল এসে দেখে বিপ্লব মাটিতে পড়ে আছে, তবে ওঠার বেশ চেষ্টা করছে। সে বিপ্লবের দিকে আর দৃষ্টি না দিয়ে ঈশার দিকে তাকাতেই বুঝে যায় যে সেই অশরীরই এখন ঈশার ভিতর বিরাজ করছে। শাকিল মনে মনে কিছু উচ্চারণ করার সাথে সাথেই যেন ঈশা চিৎকার দেয়, আর বিপ্লব ও শাকিলকে বলতে থাকে, তুই আমাকে আটকাতে পারবি না, আমি ওকে মেরে ফেলবই। যে আমার ঈশাকে পেতে চাইবে তাকেই আমি মেরে ফেলবো। ঈশা শুধু আমার। তুমি এখানে কেন এসেছো? আর কেই বা তুমি? হঠাৎ কিছু একটা শব্দ ভেসে আসে। ঈশা কেমন জানি একটা ঝাঁকুনি দিয়ে মেঝের ওপর পড়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। বিপ্লব অনেক কষ্টের পর উঠে দাঁড়ায় এবং ঈশাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। নিজের মাথায় লেগে থাকা রক্ত পরিষ্কার করে, যাতে অন্য কেউ এসব ব্যাপারে না জানতে পারে। বিপ্লব এবং শাকিল দুজনেই বাহিরে আসে। বিপ্লব শাকিলকে বলল, কিরে, কিছু জানতে পারলি? যতটুকু জানতে পারলাম যে ওই অশরীরীর সাথে ঈশার কোনো অতীতের সম্পর্ক অবশ্যই আছে। তোকে আগে ওটা জানতে হবে, না হলে ওই অশরীরীকে হারানো অসম্ভব। ওর সাথে ঈশার আবার পুরনো অতীত কিভাবে থাকবে, সেটাই তো তোকে জানতে হবে। আর শোন, আজকের ভিতর যদি ওকে হারাতে না পারি, তাহলে হয়তো তুই ঈশাকে আর কোনোদিন নাও পেতে পারিস। এই বলে শাকিল চলে গেল। বিপ্লব ভাবতে লাগলো, কি এমন অতীত থাকতে পারে ঈশার? ঈশার অতীত তো শুধু আমি ছিলাম। যাই হোক, সেটা জানতেই হবে আমায়। বিপ্লব চলে গেল ঈশার কাছে। দেখে ঈশা জেগে উঠেছে। বিপ্লব কিছু বলার আগেই ঈশা বিপ্লবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, এসব কি হচ্ছে বিপ্লব? আর কেনই বা হচ্ছে? আমার খুব ভয় লাগছে। ঈশা, তোমার জীবনে এমন কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল যেটার জন্য তোমাকে বা অন্যকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে? না, এমন কিছু তো হয়নি। ঈশা, মনে করার চেষ্টা করো, না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কিছু ঘটেনি, তবে হ্যাঁ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসতো। কিন্তু কিন্তু কি ঈশা, বলো। আমি যখন কলেজে ভর্তি হই তখন নতুন একটা শহরে শিফট হয়ে যায় সবাই মিলে। আমি যখন স্কুল যেতাম, একটা ছেলে রোজ আমাকে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখতো। প্রথম কদিন আমি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিই, কিন্তু যখন এসব রোজ হচ্ছিল তখন আমি বুঝতে পারি যে ছেলেটা আমাকে পছন্দ করে। আমিও কোনো প্রকার কথা না বলে চলে যেতাম, কিন্তু একদিন যখন আমি বাসায় আসতেছিলাম তখন ছেলেটা আমাকে প্রপোজ করে বসে। তখন আমি ওকে রাগের বশে একটা থাপ্পড় মেরে বসি আর বলি যে কোনো দিন যেন আমার সামনে না আসে। সেদিনের পর থেকে আমি যখন কলেজে যেতাম তখন থেকে ওই ছেলেটাকে দেখতাম না। আস্তে আস্তে যখন দিন অতিবাহিত হতে লাগলো, তখন কেন জানি আমার মনে কিছুটা আশঙ্কা জাগতে লাগলো। তার কয়েকদিন পর আমি ওর এক বন্ধুকে যখন জিজ্ঞেস করি, তখনও বলে ওই ছেলেটা নাকি আত্মহত্যা করেছে। এই ঘটনা শোনার পর যেন আমি মানসিকভাবে ভেঙে পড়ি। কোনো কাজেই যেন মন বসাতে পারি না, সবসময় মনমরা হয়ে থাকতাম। আর তখনই তোমার সাথে আমার দেখা হয়। এবার বুঝতে পারলাম, ওই ছেলেটা তার ভালোবাসার টানে আবার ফিরে এসেছে শুধু তোমাকে নিয়ে যেতে। কিন্তু আমি এটা হতে দেব না। বিপ্লব শাকিলকে ফোন দিয়ে সবকিছু খুলে বলল। শাকিল বলল, তোরা দাঁড়া, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যে শাকিল উপস্থিত হলো। এসেই বলল, শোন, আমাদের যদি ওকে একবারে তাড়াতে হয় তাহলে ওই ব্রিজটার কাছে যেতে হবে, যেখানে ও সবচেয়ে বেশি দুর্বল ছিল ঈশার প্রতি। তার আগে বলছি, তোরা দুজনেই এই 2টা তাবিজ হাতে বেঁধে নাও। যাই হোক, এটা হাত থেকে খুলবে না। এখনই আমরা ওখানে যাব, চলো। সবাই মিলে ফ্যামিলি কার করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিল যেখানে ঈশা আগে থাকতো। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দিনের বেলা থাকায় তাড়াতাড়ি করে যেতে পেরেছে সবাই, কিন্তু যেই আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলো, ঠিক তখনই একটা গাড়ি এসে যেন বিপ্লবদের গাড়িতে ধাক্কা মারল। এতে ঈশা, বিপ্লব এবং শাকিল সবাই মিলে একটা খাদে পড়ে গেল। শাকিল প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞান হয়ে গেল।
কিন্তু বিপ্লব কিছুটা জ্ঞানে থাকায় ও ঈশাকে গাড়ি থেকে বের করে ওপরে আসতে লাগলো। রাত প্রায় 4টে বাজে, রাস্তা সম্পূর্ণ ফাঁকা, তার ওপর জনমানবহীন এলাকা, চারদিকে ঘুটঘুট অন্ধকার। বিপ্লব ঈশাকে নিয়ে রাস্তার ওপরে উঠে আসে, আর তখনই কেমন জানি চারিদিকে বাতাস বইতে থাকে, ঝড়ের আবির্ভাবের মতন। হঠাৎ বিপ্লব সামনে কারোর উপস্থিতি টের পায়। সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে তাকাতেই ভয়ে আঁতকে ওঠে বিপ্লব। ভয়ে যেন বিপ্লবের গলা শুকিয়ে যায়। কি বীভৎস তার চেহারা! চোখের সামনে এই রকম দৃশ্য কেউ প্রত্যাশা করবে না। হঠাৎ অশরীরীটি বিপ্লবের গলা চেপে ধরল। বিপ্লব বুঝতে পারছে না শাকিলের তাবিজ হাতে থাকা সত্ত্বেও কিভাবে এই অশরীরী তাকে স্পর্শ করতে পারছে। বিপ্লব নিজের হাতের দিকে তাকাতেই বুঝতে পারে যে সেই তাবিজটি তার হাতে নেই। সেই গাড়ির ধাক্কা খাওয়ার সময় সেটি হাত থেকে গড়িয়ে পড়ে গেছে। হঠাৎ অশরীরীর হাতের নখগুলো অনেক লম্বা ধারালো আকার ধারণ করলো। বিপ্লব বুঝতে পারল তার মৃত্যু অনিবার্য। অশরীরী যেই নিজের হাতের নখ বিপ্লবের বুকে ঢুকিয়ে দেবে, তার আগেই হঠাৎ ঈশা উঠে এসে সেই অশরীরীর ও বিপ্লবের সামনে এসে দাঁড়ায়। ঈশা খুবই কান্নাজড়িত কণ্ঠে বলে, তুমি দয়া করো, আমার স্বামীকে মেরো না। ও তোমার কী বা ক্ষতি করেছে? তোমাকে তো থাপ্পড় আমি দিয়েছিলাম, যেই কষ্টে তুমি আত্মহত্যা করেছো। শাস্তি দিলে তুমি আমায় দাও, কিন্তু তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। তুমি মরে গেছো। এখন একজন জীবিত মানুষের সাথে একজন আত্মার মিলন কোনোদিনও সম্ভব নয়। এতক্ষণ পর যেন সেই অশরীরী নিজের ভয়ঙ্কর চেহারা পাল্টে কিছুটা স্বাভাবিক রূপ নিয়ে শান্ত গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসতাম ঈশা। ভেবেছিলাম তোমাকেই জীবনসাথী করব। সেদিন তোমাকে অনেক সাহস করে নিজের মনের কথা জানিয়েছিলাম। ভেবেছিলাম তুমি রাজি হয়ে যাবে, আর সেদিন আমার খুশির ঠিকানা থাকবে না। কিন্তু তুমি যখন আমায় থাপ্পড় মারলে তখনও আমি কোনো কষ্ট পাইনি। কিন্তু যখন বললে তোমার সামনে যেন কোনো দিন না যাই, তখন আমি বুঝলাম তোমায় রোজ একবার করে দেখা ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। কিন্তু দেখো, তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর ছিল যে আমি মরার পরও তোমার ভালোবাসার টানে ছুটে এসেছিলাম। কিন্তু তুমি যখন চাইছো তখন আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে আর আসবো না। ভালো থেকো তোমরা। বলতেই সেই অশরীর যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। বালির ধূলিকণার মতন সেই জায়গায় বাতাস উঠতে লাগলো। ঈশা বিপ্লবকে টেনে তুলল, দুইজন দুইজনকে জড়িয়ে ধরল। আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে দুইজন, দোয়া করছে সেই আত্মার মুক্তির জন্য। আর মুক্তি পেয়ে গেল একটা ভালোবাসায় পাগল হওয়া আত্মা, যে ভালোবাসার টানে মরার পরেও ছুটে এসেছিল নিজের ভালোবাসার মানুষের কাছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।